বিহারে সোনপুর নামে এক প্রসিদ্ধ গ্রাম ছিল, কিন্তু সেখানে বসবাসকারীদের হৃদয়ে এই গ্রামটি কোনো দুর্গের মতো গেঁথে গিয়েছিল। উঁচু দেওয়ান ঘেরা এক দুর্গ, যেখানে বাইরে থেকে আসা প্রতিটি মানুষকে সন্দেহের চোখে দেখা হতো। এখানে প্রতিটি ঘরের খবর অন্য ঘরে পৌঁছাতে পৌঁছাতে গল্প হয়ে যেত, আর প্রতিটি গল্পের মাঝে কোনো না কোনো নারীর চরিত্র অবশ্যই পিষে ফেলা হতো। সোনপুরে কমলার বাড়িটি ছিল একদম শেষ প্রান্তে, কিছুটা ভাঙাচোরা, কিছুটা হেলে পড়া দেওয়াল, যেন বহু বছর ধরে কোনো সাহায্য ছাড়াই দাঁড়িয়ে থাকার চেষ্টা করছিল। কমলার জীবনের অবস্থাও ছিল ঠিক তেমন। স্বামী মারা যাওয়ার পর সে এই বাড়িতে একা রয়ে গিয়েছিল। শুধু শরীর দিয়ে নয়, সমাজের চোখেও সে একাকী। স্বামীর মৃত্যুর 5 বছর কেটে গিয়েছিল, কিন্তু গ্রামের মানুষের কাছে কমলা আজও সেই নারীই ছিল যাকে দেখলে গলার স্বর নিচু হয়ে যেত। কেউ সরাসরি কিছু বলতো না, কিন্তু চোখের পলক অনেক কিছু বলে দিত। কমলাও সময়ের সাথে সাথে কথা বলা কমিয়ে দিয়েছিল। এখন সে বেশিরভাগ সময় চুপ থাকত। চুপ থাকাটা সে বাধ্য হয়ে নয়, বরং নিজেকে বাঁচানোর জন্য শিখে নিয়েছিল। সেদিন আকাশটা যেন একটু বেশিই ভারী ছিল। সকাল থেকেই দফায় দফায় বৃষ্টি হচ্ছিল, আর সন্ধ্যা নামতেই বাতাসে বেশ ঠান্ডা অনুভূত হচ্ছিল। গ্রামের রাস্তাগুলো কাদায় ভরে গিয়েছিল। মানুষ দ্রুত নিজেদের ঘরে ঢুকে পড়ছিল, যেন রাত নামলে কোনো অমঙ্গল ঘনিয়ে আসবে। কমলা দরজা বন্ধ করে দিয়েছিল। উনুনে ডাল ফুটছিল, কিন্তু তার মন খাবারে ছিল না। প্রায়ই এমন হতো, একা খেতে তার খিদে পেত না। সে প্রদীপের শিখাটা ঠিক করে দেওয়ালের সাথে হেলান দিয়ে বসে পড়ল। বাইরে বৃষ্টির শব্দ ছিল, আর ভেতরে তার নিজের নিঃশ্বাসের। ঠিক তখনই দরজায় হালকা শব্দ হল। কমলা চমকে উঠল। এই সময়ে তার এখানে কে আসতে পারে? গ্রামে কেউ তার বাড়িতে গভীর রাতে আসত না। সে ভাবল হয়তো হাওয়া হবে, কিন্তু আবারও সেই শব্দ হল। এবার একটু পরিষ্কার, একটু ভারী। কে? তার নিজের কণ্ঠস্বরই তার কাছে দুর্বল লাগল। বাইরে থেকে জবাব আসতে কিছুটা সময় লাগল। মা, জল পাওয়া যাবে? সেই স্বরে ক্লান্তি ছিল, ভয় নয়, ছিল আকুতি। কমলার হৃৎপিণ্ড দ্রুত ধকধক করতে লাগল। এই গ্রামে অচেনা কণ্ঠস্বর বিপদ ডেকে আনে, সে তা জানত। সে দরজার খিল ধরল, তারপর আবার হাত সরিয়ে নিল। মনে ভয় ছিল, কিন্তু তার চেয়েও বড় কিছু একটা ছিল। সেই পুরনো মনুষ্যত্ব, যা সেই প্রতিদিন চেপে রাখার চেষ্টা করত। কে তুমি? সে আবারও জিজ্ঞেস করল। পথ হারিয়ে ফেলেছি, 2 দিন ধরে ঠিকমতো খাইনি। আওয়াজ এবার আরও ভেঙে পড়ল। কমলা দরজার ফাঁক দিয়ে উঁকি দিল। একজন মানুষ দাঁড়িয়েছিল, কাপড় ভেজা, চুল এলোমেলো, আর মুখে এমন ক্লান্তির ছায়া যা দেখে তাকে মিথ্যেবাদী ভাবতেও লজ্জা হবে। তার বয়স হয়তো 35-40-এর মধ্যে হবে। চোখে ভয় ছিল না, ছিল শুধু এক গভীর ক্লান্তি। কমলার ভেতরে দীর্ঘদিনের জমে থাকা ভয় হঠাৎ বলে উঠল, যদি কেউ দেখে ফেলে তবে? যদি গ্রাম প্রশ্ন করে তবে? যদি কাল কথা ওঠে তবে? কিন্তু পরক্ষণেই তার স্বামীর শেষ রাতের কথা মনে পড়ে গেল। সেও এভাবেই বৃষ্টিতে ভিজে বাড়ি ফিরেছিল, কাঁপতে কাঁপতে জল চেয়েছিল, আর কমলা কিছু না ভেবেই জল দিয়েছিল। কমলা খিল খুলে দিল। ভেতরে এসো, সে মৃদু স্বরে বলল। লোকটি যেন স্বস্তির নিঃশ্বাস ফেলল। সে মাথা নিচু করে ভেতরে এলো। কমলা তাকে উনুনের পাশে বসার ইশারা করল। কিছু না জিজ্ঞেস করেই তাকে একটি পুরনো চাদর দিল। নাম? কমলা জিজ্ঞেস করল। সে কিছুটা থামল, তারপর বলল, নাম থাক। কমলার জোড়াজোড়ি করল না। গ্রামে নাম অনেক সময় জীবনের চেয়েও ভারী হয়ে পড়ে। সেই রাতে দুজনের মধ্যে বেশি কথা হয়নি। কমলা তাকে শুকনো রুটি আর ডাল দিল। লোকটি নিঃশব্দে খেতে থাকল, যেন প্রতিটি গ্রাস তার ভেতরে কোথাও হারিয়ে যাচ্ছিল। মাঝে মাঝে তার চোখ ভরে আসছিল, কিন্তু সে মাথা নিচু করে নিচ্ছিল। বাইরে বৃষ্টি আরও তীব্র হয়েছিল। গ্রাম গভীর ঘুমে আচ্ছন্ন ছিল, কিন্তু সেই ছোট্ট ঘরে 2 অচেনা জীবন একই ছাদের নিচে নিজ নিজ গল্পের সাথে লড়াই করছিল। কমলা তাকে আঙ্গিনার কোণে শুতে দিল। নিজে অনেকক্ষণ পর্যন্ত ঘুমাতে পারল না। তার মনে হচ্ছিল এই রাতটি শুধু অন্ধকার নয়, বেশ ভারীও। এমন এক রাত যার পর সকালে কিছু একটা বদলাতে চলেছে। সে প্রদীপ নেভাল।
কিন্তু মনের আলো নেভাতে পারল না। তার বিন্দুমাত্র ধারণা ছিল না যে যাকে সে আজ মনুষ্যত্বের খাতিরে আশ্রয় দিয়েছে, সেই অচেনা মানুষটি সকাল হতে হতে সোনপুরের ভিত নাড়িয়ে দেবে। রাত আরও গভীর হল। বৃষ্টি তখনও ছাদে পড়ছিল, কিন্তু তার শব্দ এখন আর আগের মতো লাগছিল না, যেন প্রতিটি ফোঁটার সাথে কোনো প্রশ্ন ঝরছিল। কমলা এপাশ ওপাশ করছিল। ঘুম তার দুচোখ থেকে দূরে ছিল, আর মন বারবার আঙিনার দিকে চলে যাচ্ছিল, যেখানে সেই অচেনা লোকটি ঘুমাচ্ছিল। সে উঠে ধীরে ধীরে দরজার কাছে গেল। বাইরে উকে দিয়ে দেখল লোকটি চাদরে গুটানো শুয়ে আছে, কিন্তু ঘুমে নেই। তার নিঃশ্বাস দ্রুত ছিল, আর ঠোঁট নড়ছিল, যেন কারো সাথে কথা বলছে বা কারো কাছে ক্ষমা চাইছে। কমলা থমকে গেল। সে ফিরে যেতে চাইল, কিন্তু তার পা যেন সেখানে জমে গেল। না, আমি কিছু পড়িনি। লোকটির বিড়বিড়ানি পরিষ্কার শোনা গেল। কমলার শরীরে কাঁটা দিয়ে উঠল। সে ভাবল লোকটা কোনো বিপদ থেকে পালিয়ে আসেনি তো। গ্রামে এমন মানুষ আগেও এসেছিল, কোনো ঝগড়া বা খুন খারাপি থেকে বাঁচতে, আর নারীদেরই সবার আগে তার খেসারত দিতে হতো। সে চুপচাপ ভেতরে চলে এলো, কিন্তু মনের ভয় তার পিছু ছাড়ল না। প্রদীপের টিমটিমে আলোয় সে তার স্বামীর ছবি দেখতে পেল। ছবির নিচে ধুলো জমেছিল। সে আঙুল দিয়ে হালকা করে পরিষ্কার করল। ভুল তো করছি না তো? সে ছবির কাছে নয়, নিজের কাছে প্রশ্ন করল। ঠিক তখনই বাইরে থেকে কাশির শব্দ হল। কমলা কিছু না ভেবেই এক ঘটি জল নিয়ে বাইরে গেল। লোকটি উঠে বসেছিল। তার মুখে ঘাম ছিল, চোখ লাল। জল। লোকটি ধীর গলায় বলল। কমলা ঘটি বাড়িয়ে দিল। তার হাত কাঁপছিল, কিন্তু সে সেদিকে খেয়াল দিল না। লোকটি জল খেল, তারপর কিছুক্ষণ তার দিকে তাকিয়ে রইল। আপনি ভয় পাচ্ছেন, লোকটি হঠাৎ বলল। কমলা চমকে উঠল। না, সে মিথ্যে বলল। লোকটি হালকা হেসে বলল, ভয় পাওয়া ভুল নয়। মানুষ ভয়ের কারণেই অনেক কিছু হারিয়ে ফেলে। কমলার মনে এই বাক্যটি বিঁধে গেল। সে কিছু বলতে চাইল, কিন্তু কথা খুঁজে পেল না। আমি সকালে চলে যাব, লোকটি বলল। আপনার কোনো সমস্যা হবে না। কমলা মাথা নাড়ল। সে বুঝতে পারছিল না সে স্বস্তি বোধ করছে নাকি কোনো অজানা বিষাদে ভরে উঠছে। সে আবারও ভেতরে চলে এলো, কিন্তু ঘুম আর এলো না। রাতের শেষ প্রহরে গ্রামের কুকুরগুলো হঠাৎ ডাকতে শুরু করল। কমলা জানলার কাছে গেল। দূরের রাস্তায় দু তিনটি ছায়া নড়াচড়া করতে দেখা যাচ্ছিল। কেউ সেখান দিয়ে যাচ্ছিল। হয়তো কেউ তার বাড়ির দিকে তাকিয়েছিল, হয়তো কেউ আঙিনায় শুয়ে থাকা লোকটির আভাস পেয়ে গিয়েছিল। গ্রামে কথা রটতে দেরি হয় না। সকালের প্রথম আজান আর মন্দিরের ঘণ্টা প্রায় একসাথে বেজে উঠল। বৃষ্টি থেমে গিয়েছিল। বাতাসে মাটির গন্ধ ছিল, ভারী আর অদ্ভুত। কমলা উঠল। তার মাথা ধরছিল। বাইরে বেরোতেই দেখল লোকটি বসে আছে। সে তার কাপড় নিংড়াচ্ছিল। তার মুখে রাতের ক্লান্তি স্পষ্ট ছিল, কিন্তু চোখে এক অন্যরকম শান্তিও ছিল, যেন কোনো এক সিদ্ধান্তে পৌঁছে গেছে। চা বানিয়ে দেব? কমলা জিজ্ঞেস করল। লোকটি মাথা নাড়ল। যদি আপনার ইচ্ছে হয়। কমলা উনুলে চা বসাল। ঠিক তখনই প্রতিবেশী সরোজ কাকিমার কণ্ঠস্বর শোনা গেল, একটু উঁচু গলায়, যেন ইচ্ছে করেই। ওরে কমলা, আজ এত সকালে চায়ের সুবাস! কমলার হাত থেমে গেল। সে জানত সরোজ কাকিমা অকারণে আসেনি। আসুন কাকিমা, সে নিরুপায় হয়ে হাসি মুখে বলল। সরোজ কাকিমা আঙিনায় এলেন এবং তার নজর সরাসরি সেই লোকটির ওপর পড়ল। তার ভ্রূম কুঁচকে গেল। একে? প্রশ্নে কৌতূহল নয়, সন্দেহ ছিল। কমলা কিছু বলার আগেই লোকটি উঠে দাঁড়াল। আমি পথচারী, সে শান্ত স্বরে বলল। রাতে বৃষ্টিতে আটকে পড়েছিলাম। সরোজ কাকিমা কমলাকে উপর নিচ করে দেখলেন। সেই নজর কমলার কাছে লোকটির চেয়েও বেশি বিঁধল। একা মহিলার বাড়িতে? সেই বাক্যটি সম্পূর্ণ করা হল না, কিন্তু তার মানে পুরো আঙিনায় ছড়িয়ে পড়ল। ঠিক তখনই দুই তিনজন মহিলাও চলে এলেন। কেউ জিজ্ঞেস করলেন, কেউ ফিসফিস করলেন, কেউ দরজার বাইরে দাঁড়িয়ে রইলেন। কথা ছড়িয়ে পড়েছিল। পঞ্চায়েতকে জানাতে হবে, কেউ একজন বলল। কমলার মন ভেঙে যেতে লাগল। এটি সেই ভয় যা বছরের পর বছর তার ভেতরে পুষে রেখেছিল, সেই ভয় যা তাকে চুপ থাকতে বাধ্য করত। লোকটি একবার কমলার দিকে তাকাল। সেই নজরে কোনো দোষারোপ ছিল না, শুধু একটি প্রশ্ন ছিল, এখনও কি মনুষ্যত্ব বেঁচে আছে? কিছুক্ষণ পরই গ্রামের কয়েকজন পুরুষও চলে এলেন। পরিবেশ ভারী হয়ে উঠল। কেউ বলল,
চলো চত্বরে চৌপালে। কমলা কিছু বলতে পারল না, তার পায়ে যেন শক্তি ছিল না। লোকটি ধীর গলায় বলল, যদি আপনার মনে হয় আমার কারণে আপনার সম্মানে আঘাত লাগছে, তবে আমি এখনই চলে যাচ্ছি। কমলা প্রথমবার তার দিকে ভালো করে তাকাল। তার মুখে ভয় ছিল না, ছিল শুধু ক্লান্তি আর খুব পুরনো কোনো এক কষ্ট। না, কমলার কণ্ঠস্বর প্রথমবার দৃঢ় শোনাল, যা সত্যি তাই হবে। পঞ্চায়েত চত্বরে লোক জড়ো হতে লাগল। কমলার মনে হচ্ছিল সে কোনো সিদ্ধান্তের দিকে নয়, বরং কোনো পুরনো ক্ষতের দিকে হেঁটে যাচ্ছে। সে জানত না যে এই সকালটি শুধু প্রশ্ন আনবে না, বরং সোনাপুরের চাপা পড়া সত্যকেও মাটির উপরে তুলে আনবে। আর এই সত্য শুধু একজন নারী বা একজন অচেনা মানুষের জীবন নয়, পুরো গ্রামের চিন্তাভাবনাকে নাড়িয়ে দেওয়ার মতো ছিল। চত্বরে মানুষ এমনভাবে জড়ো হচ্ছিল যেন কোনো তামাশা দেখতে এসেছে, কিন্তু এটি তামাশা ছিল না। এটি সেই জায়গা যেখানে গ্রাম বছরের পর বছর ধরে রায় শুনিয়ে এসেছে, না শুনে, না বুঝে, না অনুভব করে। সেই চত্বর যেখানে সত্য প্রায়ই ভিড়ের চিৎকারে চাপা পড়ে যেত। কমলা সবার পেছনে দাঁড়িয়েছিল। তার চোখ মাটির দিকে থাকলেও তার হৃদয় সব কিছু দেখছিল। সামনে সেই সব চেনা মুখ ছিল, কিছু পরিচিত আর কিছু যাদের চোখে আগেই রায় লেখা হয়ে গিয়েছিল। সেই সব মহিলারা যারা কাল পর্যন্ত হালচাল জিজ্ঞেস করত, আজ ফিসফিস করছিল। সেই সব পুরুষ যারা ইনসাফের কথা বলত, আজ চোখ রাঙাচ্ছিল। অচেনা লোকটি চুপচাপ দাঁড়িয়েছিল। তার মাথা নিচু ছিল না, কিন্তু চোখে কোনো চ্যালেঞ্জও ছিল না। সে এমনভাবে দাঁড়িয়েছিল যেন অনেক কিছু আগেই সহ্য করে এসেছে, আর এখন যা হবে তার জন্য প্রস্তুত। পঞ্চায়েত প্রধান, সরপঞ্চ গলা পরিষ্কার করলেন। তাহলে কথা হলো এই যে এক বিধবা মহিলার বাড়িতে রাতে এক পুরুষ ছিল। ভিড়ের মধ্যে গুঞ্জন উঠল। কমলার কানে যেন বাঁশি বাজতে লাগল। তার কাছে এটি শুধু একটি বাক্য ছিল না, এটি ছিল সেই বিষ যা সমাজ অনায়াসেই কোনো নারীর অংশে ঢেলে দেয়। কমলা, প্রধান বললেন, তুমি কিছু বলতে চাও? কমলা মাথা তুলল। সে প্রথমবার গ্রামের দিকে সরাসরি তাকাল। তার মনে হল সে যেন নিজের ভয়কে দেখছে। একসাথে শত শত মুখের ভিড়ে সেই বৃষ্টির রাত ভেসে উঠল। কমলা ধীরে ধীরে কথা বলা শুরু করল। একজন লোক জল চাইতে এসেছিল, ব্যাস। কেউ একজন বিদ্রূপ করল। কমলার গলা শুকিয়ে গেল। সে আগে কিছু বলতে যেত, তার আগেই একটি আওয়াজ প্রতিধ্বনিত হল। যদি অনুমতি দেন তবে আমি বলি। সেই অচেনা লোকটি বলল। প্রধান তাকে দেখলেন। নাম? সে কিছুক্ষণ চুপ থেকে বলল, আজ নাম বলে দেওয়াই ভালো হবে। পুরো চত্বর স্তব্ধ হয়ে গেল। আমার নাম শিবনাথ। যেন কেউ বাতাস থামিয়ে দিয়েছে। কিছু বয়স্ক মানুষের চোখ কপালে উঠল। কিছু মহিলা একে অপরের দিকে তাকালেন, আর কেউ একজন খুব নিচু স্বরে বলল, এই তো সেই নাম। শিবনাথ কথা বলতে থাকল। তার গলায় কোনো রাগ ছিল না, ছিল শুধু এক ক্লান্তি, বহু বছরের পুরনো। আজ থেকে ১৬ বছর আগে সে বলল, আমি এই গ্রামেই থাকতাম, এই মাটিতেই খেলেছি, এই চত্বরেই বসেছি। ভিড় অস্থির হতে লাগল। সে সময় গ্রামে একটি মেয়ে ছিল, রাধা। সে নিঃশ্বাস নিল। সে আমার বোন ছিল। কমলার হৃৎপিণ্ড জোরে ধকধক করে উঠল। তার কিছু কিছু মনে পড়তে লাগল, একটি নাম, একটি মুখ, আর তারপর হঠাৎ সবার চুপ হয়ে যাওয়া। শিবনাথ বলল, রাধা একদিন এই গ্রামের এক লোকের বিরুদ্ধে আওয়াজ তুলেছিল। সেই লোকের নাম সবাই জানত, ক্ষমতাশালী ছিল, টাকাওয়ালা ছিল। ভিড়ের মাঝ থেকে কেউ রাগে বলে উঠল, মিথ্যে। শিবনাথ তার দিকে তাকাল। মিথ্যে হতো যদি আমার বোন বেঁচে থাকত। পুরো চত্বর যেন পাথরের মতো হয়ে গেল। সেই রাতে তার গলা ধরে এলো। রাধা বাড়ি ফেরেনি। এবার আর কেউ কিছু বলল না। পরের দিন শিবনাথ বলল, গ্রাম বলল মেয়েটি পালিয়ে গেছে, আর যে প্রশ্ন তুলেছিল তাকে চুপ করিয়ে দেওয়া হলো। সে মাথা তুলে সবাইকে দেখল। আমি প্রশ্ন করেছিলাম, আর জবাবে তার গলায় প্রথমবার কষ্ট পরিষ্কার দেখা গেল। আমাকে গ্রাম থেকে বের করে দেওয়া হলো। বলা হলো, যদি বেঁচে থাকতে চাও তবে চলে যাও। কমলার মনে পড়ে গেল, একটি ছেলে, ভিড়, কান্নারত মহিলারা, আর তারপর সবকিছু শেষ। আমি পালাইনি, শিবনাথ বলল, আমাকে তাড়িয়ে দেওয়া হয়েছিল। অনেক মানুষের চোখ আজ নিচু হয়ে গেছে। আমি আজ এখানে প্রতিশোধ নিতে আসিনি, সে আরও বলল। আমি শুধু শেষবারের মতো আমার বোনের মাটি দেখতে চেয়েছিলাম। প্রধান চুপ ছিলেন, ভিড় চুপ ছিল, স্তব্ধতা এখন কোলাহল হয়ে উঠেছিল। আর যে ঘর আমাকে সেই রাতে আশ্রয় দিল, শিবনাথ কমলার দিকে তাকাল, সেই ঘরটিই ছিল প্রথম যেখানে আমাকে মানুষ বলে মনে করা হয়েছে। কমলার চোখ দিয়ে জল পড়তে লাগল। সে বুঝতে পারল এই লোকটি অচেনা ছিল না, অচেনা ছিল এই গ্রামটি। ঠিক তখনই ভিড়ের মধ্যে থেকে একজন বৃদ্ধা মহিলা সামনে এলেন। কাপা গলায় বললেন, রাধা আমার সখী ছিল। তারপর যেন বাঁধ ভেঙে গেল।
একে একে সব আওয়াজ উঠতে লাগল। কেউ সত্য কবুল করল, কেউ চুপ থাকার অপরাধ স্বীকার করল। আর যে গ্রাম এতক্ষণ বিচারক হয়ে বসেছিল হঠাৎ করে কাঠগড়ায় দাঁড়িয়ে গেল। কমলা আকাশের দিকে তাকাল, তার মনে হল যেন প্রথমবার বাতাস নির্মল। কিন্তু এই গল্প এখানেই শেষ হল না। সত্য সামনে এসে গিয়েছিল, কিন্তু সত্যের পর যা আসে তা হল অনুশোচনা, ভয় আর পরিবর্তন। আর সেটাই এখন ব্রামকে ভোগ করতে হতো। চত্বরে কিছুক্ষণ কেউ কিছু বলল না। সত্য যেন বাতাসে ঝুলে রইল, ভারী, অসহজ। যেসব মুখে এতক্ষণ কঠোরতা ছিল তারা হঠাৎ পরিশ্রান্ত মনে হতে লাগল। এমন নয় যে সবাই অনুতপ্ত ছিল, বরং এটাই ছিল যে এখন পালানোর আর কোনো জায়গা অবশিষ্ট ছিল না। প্রধান প্রথমবার চোখ নিচু করলেন। তার ভেতরে বছরের পর বছর ধরে জমে থাকা অহংকার সেই স্তব্ধতায় চরচর করে ভাঙতে লাগল। সে বুঝতে পারছিল আজ যদি সে কিছু বলে তবে হয় মিথ্যে বলবে, নতুবা নিজেকে দোষী সাব্যস্ত করবে, আর দুই পথই তাকে দুর্বল করে দিত। কমলা এখনও সেখানেই দাঁড়িয়েছিল, কিন্তু সে সেই কমলা ছিল না যে সকালে ভয় পেয়ে বাড়ি থেকে বেরিয়েছিল। তার চোখে এখন শুধু ভয় ছিল না, ছিল এক অদ্ভুত স্থিরতা, যেন কেউ তার ভেতরের শিকল ভেঙে দিয়েছে। ভিড় থেকে কিছু লোক ধীরে ধীরে পিছিয়ে যেতে লাগল। যেসব মানুষ কিছুক্ষণ আগে প্রশ্ন তুলছিল এখন তারা নজর এড়িয়ে যাচ্ছিল। কেউ মাটির দিকে তাকিয়ে রইল, কেউ আকাশের দিকে। মহিলাদের মুখ সবচেয়ে বেশি বদলে দিয়েছিল। তাদের ভেতরে কোথাও না কোথাও এই উপলব্ধি জেগে উঠেছিল যে রাধার সাথে যা হয়েছে তা যে কারো সাথে হতে পারত। শিবনাথ কারো দিকে তাকাল না। সে জানত যে আজ গ্রামের ভয় শেষ হয়নি, শুধু তার দিক বদলে গেছে। এখন ভয় গ্রামের ভেতরে। এখন কি? অবশেষে প্রধান জিজ্ঞাসা করলেন। এই প্রশ্ন শুধু শিবনাথকে নয়, পুরো গ্রামকে করা হয়েছিল। শিবনাথ গভীর নিঃশ্বাস নিল। এখন আর কিছু না, সে বলল। আমার বোন ফিরে আসবে না, আর যা হওয়ার তা হয়ে গেছে। কমলা প্রথমবার এগিয়ে এসে বলল। তার গলায় কান্নাও ছিল না, রাগও ছিল না, শুধু সত্য ছিল। কিন্তু যা হওয়া উচিত তা এবার হবে। অন্তত এখন আমরা আর মিথ্যে নিয়ে বাঁচব না। তার কথা তীরের মতো বিঁধল, কারণ মিথ্যেই ছিল এই গ্রামের সবচেয়ে বড় উত্তরাধিকার। ভিড় ধীরে ধীরে পাতলা হতে লাগল, কিন্তু গ্রামের ভেতরে কিছু একটা ভেঙে চুরমার হয়ে গিয়েছিল। সেই পুরনো চিন্তা, সেই সহজ বিচার, সেই নারীদের দোষ দেওয়ার অভ্যাস। শিবনাথ কমলার বাড়ির দিকে হাঁটা দিল। কমলা তার সাথেই ছিল। পথে মানুষ দাঁড়িয়েছিল, কিন্তু এখন আর কেউ কিছু বলল না। এই স্তব্ধতা আগের মতো ছিল না, এটি ছিল লজ্জার স্তব্ধতা। বাড়ি পৌঁছে শিবনাথ থামল। আমি এখানে আর থাকব না, সে বলল। কমলা তার দিকে তাকাল। কেন? এই প্রশ্নটি কোনো অনুরোধের মতো ছিল না, ছিল এক প্রকার উপলব্ধির মতো। কারণ যদি আমি থাকি, শিবনাথ বলল, তবে গ্রাম প্রতিদিন সেই সত্যকে মনে করবে যেখান থেকে সে পালাতে চায়। কমলা কিছুক্ষণ চুপ রইল, তারপর বলল, পালালেই সত্য ছোট হয়ে যায় না? শিবনাথ হালকা হাসল। আপনি আলাদা, সে বলল, তাই হয়তো এই গ্রাম কখনো আপনাকে ক্ষমা করবে না। কমলা আকাশের দিকে তাকাল। তার মনে হল প্রথমবার সে নিজেকে নিজে ক্ষমা করে নিয়েছে। সন্ধ্যা নাগাদ গ্রামের পরিবেশ বদলে গিয়েছিল। মানুষ দরজায় দাঁড়িয়ে কথা বলছিল, কিন্তু এখন ফিসফিসানিতে ভয় নয়, ছিল দ্বিধা। শিশুদের কণ্ঠস্বর এখনও প্রতিধ্বনিত হচ্ছিল, কিন্তু বড়রা আগের মতো ছিল না। রাত আবার নামল, কিন্তু এই রাতটি সেরকম ছিল না। কমলা তার আঙিনায় বসেছিল, সেই জায়গায় যেখানে গতরাতে একজন অচেনা মানুষ শুয়েছিল। আজ সেই জায়গাটি তার কাছে আয়নার মতো মনে হচ্ছিল। শিবনাথ নিজের ছোট ঝোলা নিয়ে দাঁড়িয়েছিল। হয়তো আবার কখনো দেখা হবে, সে বলল। কমলা মাথা নাড়ল। এই গ্রাম আপনার ছিল, আছে আর থাকবে, সে বলল। শিবনাথ থামল। মাঝে মাঝে, সে বলল, বাড়ি সেটি হয় না যেখানে আমরা জন্মাই, বরং সেটি হয় যেখানে আমাদের মানুষ হিসেবে গণ্য করা হয়। সে চলে গেল, ধীরে ধীরে, কোনো শব্দ ছাড়াই। কমলা অনেকক্ষণ পর্যন্ত সেই রাস্তার দিকে তাকিয়ে রইল। সে জানত গল্পের শেষ অধ্যায় এখনও বাকি। শিবনাথ চলে যাওয়ার পর সোনপুর আর আগের মতো রইল না। বাইরে থেকে দেখলে কেউ বলতে পারত গ্রামটি একই আছে, সেই গলি, সেই কাঁচা রাস্তা, সেই চত্বর। কিন্তু যা বদলে গিয়েছিল তা দেখা যেত না। তা বদলে গিয়েছিল মানুষের ভেতরে। কমলার জীবনও বাইরে থেকে দেখতে আগের মতোই মনে হতো। সে এখনও সকালে উঠত, উনুন জ্বালাত, আঙিনা ঝাড় দিত। কিন্তু এখন যখন সে ঝাড় দিত, তখন শুধু ধুলো সরাত না, সে তার ভেতরে জমে থাকা অসহায়তাও পরিষ্কার করছিল।
আগে যখন সে রাস্তা দিয়ে যেত তখন মানুষের নজর তার পিছু নিত। এখন সেই নজরই প্রায় নিচু হয়ে যেত, সম্মানে নয়, বরং এক না বলা অপরাধ বোধে। সরোজ কাকিমা একদিন সাহস সঞ্চয় করলেন। তিনি চুপচাপ কমলার বাড়িতে এলেন। কোনো ভূমিকা ছাড়াই বললেন, ভুল আমরাই ছিলাম। কমলা কিছু বলল না। সে জানত কিছু কথা জবাব চায় না, শুধু স্বীকারোক্তি চায়। ধীরে ধীরে গ্রামের কথা পাল্টাতে লাগল। এখন কারো বাড়িতে দেরি করে আলো জ্বলতে দেখলে প্রশ্ন উঠত না। কোনো পথিক রাতে জল চাইলে দরজা বন্ধ হতো না। এই পরিবর্তন ছোট ছিল, কিন্তু আসল পরিবর্তন সবসময় ছোটই হয়। একদিন গ্রামে খবর এলো যে লোকটির বিরুদ্ধে রাধা আওয়াজ তুলেছিল সে শহরে অসুস্থ হয়ে পড়ে আছে, একা, কেউ তার সাথে দেখা করতে যায় না। এই খবর গ্রামে আগুনের মতো ছড়িয়ে পড়ল। মানুষ শুনল, চুপ থাকল। কোনো আনন্দ ছিল না, কোনো সন্তোষও না, ছিল শুধু এক শূন্যতা, যেন সত্য সামনে আসার পর প্রতিশোধের প্রয়োজনীয়তাই ফুরিয়ে গেছে। কমলা সেদিন অনেক রাত পর্যন্ত বসে রইল। তার রাধার কথা মনে পড়ল, তার শিবনাথের কথা মনে পড়ল, আর তার মনে পড়ল সেই রাতের কথা যখন সে ভয় আর মনুষ্যত্বের মাঝে একটি সিদ্ধান্ত নিয়েছিল। সে ভাবল, যদি সেই রাতে আমি দরজা বন্ধ রাখতাম তবে হয়তো গ্রাম আজও তেমনই থাকত, হয়তো সে নিজেও তেমনই থাকত, ভীত, নুয়ে পড়া, অসম্পূর্ণ। কয়েক মাস কেটে গেল। একদিন সকালে গ্রামে একটি চিঠি এলো, শিবনাথের হাতের লেখা। সে লিখেছিল যে সে একটি ছোট শহরে শিশুদের পড়ায়। লিখেছিল, আমি আমার বোনকে ফিরে পাইনি, কিন্তু হয়তো অন্য কারো বোনকে সাহস দিতে পারব। কমলা চিঠিটি কয়েকবার পড়ল, তার চোখ ভিজে এলো। কিন্তু এই অশ্রু দুঃখের ছিল না, এই অশ্রু ছিল সেই স্বস্তির যা তখনই আসে যখন মানুষ জানতে পারে যে তার একটি ছোট সিদ্ধান্ত অন্য কারো পুরো জীবন বদলে দিতে পারে। গ্রামের মহিলারা এখন কমলার পাশে বসতে শুরু করলেন। প্রথমে চুপচাপ, তারপর মন খুলে। কেউ নিজের ভয়ের কথা বললেন, কেউ নিজের ক্ষতের কথা, কেউ এমন কথা যা এখনও কাউকে কখনো বলেননি। কমলা শুনে যেত। সে কোনো নেত্রী হয়নি, সে কোনো দেবীও হয়নি। সে কেবল সেই নারী হয়েই রইল যে এক রাতে একজন মানুষকে মানুষ মনে করে দরজা খুলে দিয়েছিল। আর হয়তো এটাই ছিল সবথেকে বড় কথা। এক সন্ধ্যা, সেই একই রাস্তা ছিল, একই আকাশ, হালকা হাওয়া। কমলা নিজের আঙিনায় বসেছিল, প্রদীপ জ্বলছিল। তার মনে হল যেন কেউ দরজায় কড়াঘাত করল। সে উঠল, দরজার কাছে গেল। বাইরে কেউ ছিল না, ছিল শুধু সেই হাওয়া আর পুরনো স্মৃতি। সে মুচকি হাসল, কারণ এখন সে জানত যে ভয়ে দরজা বন্ধ করতে শেখায়, কিন্তু মনুষ্যত্ব দরজা খুলতে শেখায়। আর সেই রাতে সে কোনো অচেনা মানুষকে নয়, বরং মনুষ্যত্বকে আশ্রয় দিয়েছিল।